আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়েরা, আমরা গত ক্লাসে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স টপিক্সটি শেষ করেছিলাম। আজকে আমাদের নতুন টপিকস শুরু করার কথা। আজকে আমাদের আলোচ্য চ্যাপ্টারটি হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে চৌম্বক প্রাবল্য, চৌম্বক ফ্লাক্স, তড়িৎ চৌম্বক আবেশ, আবিষ্ট তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎচালক বল, ফ্যারাডের সূত্র এবং লেঞ্জের সূত্র। এই চ্যাপ্টারটি তড়িৎ চৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারের নাম থেকে তোমরা বুঝতে পারছো এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র নিয়ে আলোচনার বিষয়। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা কিছু বেসিক প্রথমে জানবো। চুম্বকের ক্ষেত্রে এবং তড়িতের ক্ষেত্রে কিছু বেসিক ডেফিনেশন আছে যেগুলি আমরা আগে জেনে নিব। তো চলো প্রথমে আমরা চুম্বক প্রাবল্য নিয়ে আলোচনা করি। চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চুম্বক প্রাবল্য বলতে ওই বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার মোট সংখ্যাকে বোঝায়। চুম্বক প্রাবল্যের একক টেসলা মিটার স্কোয়ার বা ওয়েবার। 1 ওয়েবার সমান 1 টেসলা মিটার স্কোয়ার। এখানে আমরা চৌম্বক প্রাবল্যের একক বলছি এবং এই এককের সাথে আমরা অনেক সময় আমাদের গাণিতিক সমস্যা যেগুলো আসে পরীক্ষায় সেখানে চৌম্বক প্রাবল্য বের করতে বলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই এককটির প্রয়োজন আছে। তো অনেক সময় একককে টেসলাও লেখা হয়ে থাকে, টেসলা মিটার স্কোয়ার, আবার কোনো কোনো ক্ষেত্রে ওয়েবার দিয়েও এককটি প্রকাশ করা হয়। এরপর আসছি আমরা চৌম্বক ফ্লাক্স। কুণ্ডলীর ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এখানে কুণ্ডলী বলতে আমরা বোঝাচ্ছি চৌম্বক কুণ্ডলী। চৌম্বক কুণ্ডলীর ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার মোট সংখ্যাকে ওই কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স বলা হয়। একে ফাই বি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা নিশ্চয়ই এই সিম্বলটির সাথে পরিচিত আছো, ফাই। এটাকে ফাই বলা হচ্ছে। এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। এইটি হচ্ছে ফাই। আর চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার পার মিটার স্কয়ার, সংক্ষেপে WB দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আবার একে সংক্ষেপে টেসলাও বলা হয়ে থাকে। আচ্ছা, চৌম্বক ফ্লাক্স বললাম। এরপর আমরা এর পরবর্তী স্টেপে যাই। তড়িৎ চৌম্বক আবেশ। তড়িৎ চৌম্বক আবেশ বলার আগে আমরা আবেশ সম্পর্কে কিছু জানি। পদার্থবিজ্ঞানে 3 প্রকারের আবেশ রয়েছে। চৌম্বক বিদ্যায় আছে চৌম্বকীয় আবেশ, স্থির তড়িতে আছে স্থির তড়িৎ আবেশ এবং চলতড়িতে তড়িৎ চৌম্বকীয় আবেশ। বিজ্ঞানী ওয়েরস্টেড আবিষ্কার করেন যে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন যে চৌম্বক ক্ষেত্র দ্বারাও তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র একে অপরের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, একটি অপরটির পরিপূরক হিসেবে কাজ করে থাকে। চৌম্বক তড়িৎ চৌম্বক আবেশ ডেফিনেশন থেকে বা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটি বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তড়িৎ চৌম্বক আবেশ বলা হয়ে থাকে। এক্ষেত্রে বদ্ধ তার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে হলে চুম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলী এবং বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটি আপেক্ষিক গতি বজায় রাখতে হয়। ফলে বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক বলরেখার হ্রাস বৃদ্ধি ঘটে এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এভাবেই সৃষ্টি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তিকে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলা হয়ে থাকে। পরের ডেফিনেশনে আমরা দেখতে পাচ্ছি যে আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে বদ্ধকুণ্ডলীতে চৌম্বক বলরেখার হ্রাস বৃদ্ধি ঘটানোর জন্য যে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে থাকে, সেখান থেকেই কিন্তু ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এখন এই ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য চুম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলী এবং বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটি আপেক্ষিক গতি বজায় রাখতে হয়। আচ্ছা, এই আপেক্ষিক গতি বজায় থাকার কারণেই
ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি আবিষ্ট তড়িৎচালক শক্তিতে এবং ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎ প্রবাহে পরিণত হয়। আচ্ছা, তাহলে এরপর আমরা বিজ্ঞানী ফ্যারাডের উনি বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ চুম্বক আবেশের সম্পর্কে দুটি সূত্র আবিষ্কার করেছেন এবং তার নাম অনুসারে এই সূত্রটিকে তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র বলা হয়ে থাকে। এই সূত্রটি 1831 সালে তিনি আবিষ্কার করেন। আচ্ছা মেয়েরা, এখানে তোমরা শিটে কিছু খেয়াল করবে যেখানে একটু স্পেলিং মিস্টেক আছে, পরীক্ষা আকারটা মিস্টেক হয়েছে। তাহলে আমরা সূত্র দুটি আগে দেখি যে ফ্যারাডের সূত্র দুটি কি। প্রথম সূত্রটি, যখন কোনো বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে তখন কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্স বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে আবিষ্ট তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ ততক্ষণ স্থায়ী হয়। আচ্ছা, এই একটু আগে আমরা যে কথাটি বললাম সেটি মূলত প্রথম সূত্রের মধ্যে চলে এসছে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি কখন হয়, যখন এদের মধ্যে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক বলরেখার পরিবর্তন হয় তখন এটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় এবং যতক্ষণ পর্যন্ত চৌম্বক ফ্লাক্স বা বলরেখার বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে ততক্ষণ পর্যন্তই এই আবিষ্ট তড়িৎচালক শক্তি বা আবিষ্ট তড়িৎ প্রবাহ স্থায়ী হয়। আচ্ছা, দ্বিতীয় সূত্রটি হচ্ছে, কোনো বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। আচ্ছা, এখানে বলা হয়েছে যে বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ঋণাত্মক পরিবর্তনের হার হচ্ছে ঋণাত্মক মানের সমানুপাতিক। আচ্ছা, মনে করি কোনো বদ্ধ কুণ্ডলীতে যে কোনো সময়ে বা যে কোনো মুহূর্তে এর কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিমাণ হচ্ছে φ1 যে কোনো সময়। এখন সময়কে যদি আমরা টি বিবেচনা করি তাহলে টি সময় পর ওই কুণ্ডলীতে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিমাণ হলো φ2। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তিকে আমরা ই ভোল্ট দিয়ে যদি বিবেচনা করি তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে তখন আমরা লিখতে পারি ই সমানুপাতিক -φ2 - φ1 ডিভাইডেড বাই টি। এখানে φ2 - φ1 এই ইকুয়েশনটা দিয়ে বোঝানো হচ্ছে যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে টি সময়ে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আছে আর যে কোনো মুহূর্তে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আছে এই দুটির পার্থক্যটাই হচ্ছে যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। আর যে কোনো পরিবর্তনকে তার সময় দিয়ে ভাগ করলে আমরা পরিবর্তনের হার পাই। তো এখানে আমরা টি সময় বলেছি, তো φ2 - φ1 ডিভাইডেড বাই টি হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। যে কোনো আর এই পরিবর্তনের হারটি আমরা বলেছি যে চৌম্বক পরিবর্তনের হার হচ্ছে কুণ্ডলীর তড়িৎচালক শক্তির মানের সমানুপাতিক এবং এটি ঋণাত্মক মানের সমানুপাতিক, যার জন্য এই আবিষ্ট তড়িৎচালক শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করেছি এবং এই ই সমানুপাতিক এখানে এই পরিবর্তনের হারের আগে একটি মাইনাস চিহ্ন এসছে। আচ্ছা, এখন আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটি সমানুপাতিক ধ্রুবক বসে, সেই ক্ষেত্রে ই - কে, কে হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক এবং এই ক্ষেত্রে কে, ই, ফাই এবং টি প্রত্যেকটি রাশিগুলোর মান এর এককের উপর নির্ভর করে এবং এই সূত্রটি দিয়ে কিন্তু আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নির্ণয় করতে পারি। আমাদের গাণিতিক সমস্যায় কিন্তু এই সূত্রটি আসে। আচ্ছা, তাহলে এই সূত্র দিয়ে করতে পারি। এখানে আমরা যে φ2 যে পরিবর্তনটা লিখেছি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন φ2 - φ1 এই পরিবর্তনটাকে আমরা আরো সংক্ষেপে বা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারি এইভাবে যে ই সমানুপাতিক, যদি ফাই ওয়েবার এককে প্রকাশ করি এবং সময় টি সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ভোল্টে প্রকাশ করা হয়ে থাকে তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবক কে এর মান 1 হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ই φ2 - φ1 এর পরিবর্তে আমরা ফাই লিখছি। যদি ক্ষুদ্র সময়ে ফ্লাক্সের পরিবর্তন বিবেচনা করি
ক্ষুদ্র সময়কে আমরা ডেল্টা টি বা ডিটি দিয়ে প্রকাশ করেছি এখানে। যদি ডিটি সময়ে ফ্লাক্সের পরিবর্তনটা ডি ফাই হয়, সেই ক্ষেত্রে তড়িৎচালক শক্তির মান ই ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। আচ্ছা, যদি কুণ্ডলিতে পাক সংখ্যা এন হয়, তাহলে সূত্রটি হচ্ছে ই সমান ডিটি এন ফাই। মানে এই পাক সংখ্যাটি আমাদের ফ্লাক্সের পরিবর্তনের সাথে গুণ হচ্ছে। যতগুলি পাক সংখ্যা ফ্লাক্সের পরিবর্তনের সাথে সেই পাক সংখ্যাটি গুণ হিসেবে আসছে। তাহলে ডি ডিটি অফ এন ফাই, তাহলে এন এইটাকে আমরা স্পেলিং করবো ডি ডিটি অফ এন ফাই ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এটি হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, এই পর্যন্ত আমরা প্রথমে লিখেছিলাম ই সমান কে মাইনাস ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। এই সূত্রটি দিয়েছেন ফ্যারাডে, এবং এই ফ্যারাডের এই সূত্রটিকে মডিফাই করে আমরা লাস্টে যে পর্যায়ে আসলাম ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। হ্যাঁ, এটি ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপের সূত্রটিকে মানে এই ফর্মে বা এই আকার দিয়েছেন বিজ্ঞানী নিউম্যান, তাই এটিকে আবার নিউম্যানের সূত্র নামেও অভিহিত করা হয়ে থাকে। আচ্ছা, তো আশা করছি মেয়েরা তোমরা সূত্রটি বুঝতে পারছো। এরপরে আমরা আর একটি সূত্র নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে লেন্জের সূত্র। আচ্ছা, লেন্জের সূত্রটি একটু মনোযোগ দিয়ে পড়বে, এটি একটু বোঝার বিষয় আছে। দেখো, বিজ্ঞানী লেন্জ তড়িৎচালক বলের ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সে সম্পর্কে যে সূত্র প্রদান করেন এবং ব্যাখ্যা দেন, এই সূত্রকে তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে লেন্জের সূত্র বলা হয়। এর মানে হচ্ছে যে লেন্জের সূত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে এবং সে সম্পর্কে একটি সূত্র প্রদান করেছেন এবং কেন এই দিকে হয় তার কারণ ব্যাখ্যা করেছেন। আচ্ছা, যে কোনো সময়ে বা যে কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক, যে কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহ উৎপন্ন হয় সে কারণের বিরুদ্ধে ক্রিয়া করে, মানে সৃষ্টিকেই ধ্বংস করে। আচ্ছা, লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে চলে। এখানে আমরা এর আগে আমরা লেন্জের সূত্রটি বললাম, এবং এই লেন্জের সূত্র সাথেই সম্পর্কযুক্ত একটি অনুধাবনমূলক কোশ্চেন বলা যায় যে ব্যাখ্যা করো যে লেন্জের সূত্রটি শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। আচ্ছা, শক্তির নিত্যতা সূত্র আমরা জানি, তো দেখা যাবে যে লেন্জের সূত্রটি নিত্যতা সূত্রের মতোই কাজ করছে। তড়িৎ চৌম্বকীয় আবেশের ফলে আমরা দেখতে পাই যে কোনো বদ্ধকুণ্ডলিতে তড়িৎচালক শক্তির উৎস ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আমরা একটু আগে যে ডেফিনেশন পড়লাম সেখানে আমরা দেখেছি যে তড়িৎ উৎস ছাড়াই বদ্ধকুণ্ডলিতে কি হয়, তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, যার জন্য আমাদের কি প্রয়োজন ছিল, আপেক্ষিক একটা গতির প্রয়োজন ছিল। হ্যাঁ, আপাত দৃষ্টিতে শক্তির নিত্যতা সূত্রের এটি ব্যতিক্রম মনে হয়, কিন্তু প্রকৃত পক্ষে চৌম্বক আবেশের শক্তির নিত্যতা সূত্র বিরোধী কোনো ঘটনাই ঘটে না। লেন্জের সূত্র থেকে আমরা জানি কোনো কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তি এর সৃষ্টির কারণকে বাধা দেয়। কোনো কুণ্ডলী ও চৌম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির কারণে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের উদ্ভব হয়, যা ওই আপেক্ষিক গতিকে বাধা দেয়। আচ্ছা, এখানে বলছি যে কুণ্ডলী ও চৌম্বকের মধ্যবর্তী আপেক্ষিক গতির কারণে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের উদ্ভব হয়, আবার যে কারণে আপেক্ষিক গতি হয় সেই কারণেই আবার আপেক্ষিক গতিকে বাধা দেয়। সুতরাং ওই গতি বজায় রাখার জন্য সর্বদা কিছু যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। এই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। সুতরাং কি হচ্ছে, যে গতি ওই তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার জন্য যে যান্ত্রিক শক্তি ব্যয় হচ্ছে, সেই যান্ত্রিক শক্তি আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করছে। সুতরাং দেখা যায় যে তড়িৎ প্রবাহের চৌম্বক্রিয়া শক্তির নিত্যতা সূত্রকে মেনে চলে, অর্থাৎ লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। আমি ঠিক বুঝতে পারছি না মেয়েরা, তোমরা এই আমার যে এতক্ষণ আমি ব্যাখ্যা করলাম লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে, এই কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু
বিষয়টা কিন্তু সোজা, কিন্তু একটু মানে জটিল করে ব্যাখ্যা করা। বলছি যে কারণে কি হচ্ছে, যে কারণেই সৃষ্টি হচ্ছে সেই কারণকেই বাধা দিচ্ছে। কুণ্ডলিতে যে কারণে আবেষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় সেই কারণেই কিন্তু আবার আপেক্ষিক গতিকে বাধা দিয়ে থাকে। আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার ফলে কি হয়, কিছু যান্ত্রিক শক্তি ব্যয় হচ্ছে। এই যান্ত্রিক শক্তি আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখেছি যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়, তার মানে এটি হচ্ছে রেঞ্জের সূত্র। আবার পরবর্তীতে আমরা বলছি যে কুণ্ডলী ও চুম্বকের আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের উৎপন্ন হয়, যা ওই আপেক্ষিক গতিকে বাধা দেয়। তাহলে ওই বাধাপ্রাপ্ত গতিকে বজায় রাখার জন্যই সর্বদা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হচ্ছে। হ্যাঁ, ওই গতি যেন বজায় থাকে তার জন্য, মানে আপেক্ষিক গতিকে যেন বারবার বাধা দেওয়া যায়, সেই কাজের জন্য কিছু যান্ত্রিক শক্তি ব্যয় হয়। সেই এই যান্ত্রিক শক্তি আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। সুতরাং দেখা যায় যে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় শক্তি নিত্যতার সূত্রকে মেনে চলে। নিত্যতার সূত্র থেকে আমরা কি জানি, যে শক্তির কোনো ধ্বংস নাই বা সৃষ্টিও নাই, শুধু কি হয়, রূপান্তরিত হয়। তো এখানেও তাই হচ্ছে, যে কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই কারণটাকে বজায় রাখার জন্য যে শক্তি ব্যয় হচ্ছে সেই শক্তি কিন্তু আবার রূপান্তরিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। তাহলে এখানে মানে যেহেতু রূপান্তরিত হয়ে শক্তি তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে, তার মানে এখানে শক্তির কোনো ক্ষয় হচ্ছে না, হ্যাঁ, রূপান্তরিত হচ্ছে। সুতরাং এটি শক্তি নিত্যতার সূত্রকে সমর্থন করে চলে। তো আশা করছি মেয়েরা তোমরা আজকে আমার লেকচারটি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত পড়বো। আজকের জন্য তোমরা এই দুটি সূত্র একটু ভালো করে পড়বে, ফ্যারাডের সূত্র এবং লেন্জের সূত্র। আর এর আগে যে আমি বেসিক গুলো তোমাদেরকে সাথে আলোচনা করলাম, ওগুলো যে তোমার জ্ঞানমূলক কোশ্চেনের জন্য ওগুলো তোমাকে পড়তে হবে এবং এককগুলো ভালো করে জানতে হবে, যেন আমাদের প্রয়োগ যে অঙ্কগুলো থাকে প্রয়োগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই এককগুলো এবং এই সূত্রের যে সাথে যে সম্পর্ক অঙ্কগুলো আছে সূত্রের সাথে, যেমন ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে অঙ্ক হতে পারে, চৌম্বক ফ্লাক্স নির্ণয় করা বলতে পারে, হ্যাঁ, চৌম্বক প্রাবল্য নির্ণয় বলতে পারে। এগুলো আমাদেরকে জানতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনার মধ্যে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।